সিরিজের প্রথম টি-20তে টাইগাররা ছন্নছাড়া, শান্তদের পাত্তাই দিল না টিম ইন্ডিয়া। সোচ্চার দেশের হকি অঙ্গনের মানুষরা, সার্চ কমিটির সদস্য ইমরোজ আহমেদকে নিয়ে মিথ্যা অপবাদ ও ষড়যন্ত্রে লিপ্ত কারা? বার্সেলোনায় ফিরছেন লিওনেল মেসি, আর্জেন্টাইন কাপ্তানের সাথে আসবেন আরো অনেক কিংবদন্তি। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। গোয়ালিয়রের সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশের দেয়া 128 রানের টার্গেট অনায়াসে পার করেছে ভারত। বাংলাদেশ ভারত প্রথম টি-20। টাইগাররা এই ফরম্যাটে নতুন ধাঁচের ক্রিকেট খেলায় মনোযোগী। গোয়ালিয়রে টস জিতে ফিল্ডিংয়ে ইন্ডিয়া। বড় সংগ্রহ গড়তে পারবে তো বাংলা? টাইগার একাদশে পরিবর্তন 4টা। ঠিক আগের বলেই 4 মেরেছিলেন লিটন দাস, পরের বলে আউট হয়ে করেছেন হতাশ। আর্শদীপের বলেই ফিরে গেছেন দীর্ঘদিন পর দলে ফেরা পারভেজ ইমন, ভেঙেছেন ফ্যানদের মন। পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 39। 18 বলের ইনিংসে তাওহিদ হৃদয় মোটেই স্বস্তিতে ছিলেন না। 12 রানেই বেজেছে ওর বিদায় ঘণ্টা। বিপদে হাল ধরতে পারেননি মাহমুদুল্লাহ। 8 ওভারের মাঝে 4 উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে টাইগাররা। উইকেটে টিকে থাকতে পারেননি জাকের আলী, ওর উইকেট শিকার করেন বরুণ চক্রবর্তী। এক প্রান্ত আগলে রেখেছিলেন নাজমুল শান্ত। টাইগার কাপ্তানও বড় ইনিংস খেলতে ব্যর্থ। প্রথম 2 বলেই রিশাদের ব্যাটে 10 রান, কিন্তু বরুণের বলেই হারালেন প্রাণ। 19 ওভার 5 বলেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। 35 রানে অপরাজিত থাকেন মিরাজ। জবাব দিতে নেমে ভারতের উড়ন্ত সূচনা। 2 ওভারেই 25 রান তোলে স্বাগতিকেরা। টাইগারদের টি-20 ব্যাটিং শেখালো ওরা। 28 বলেই 50 রান ভারতের বোর্ডে। সূর্যা কুমার ব্যাট করেন 207 স্ট্রাইক রেটে। ভারত 71 রান তুলেছে পাওয়ার প্লেতে। মিরাজ সানজু স্যামসনের উইকেট শিকার করেছে। প্রথম টি-20তে বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে পাত্তাই পায়নি টাইগাররা। সিরিজের দ্বিতীয় টি-20 বুধবার। রহমান পেয়ার, 71। বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে কথা বলতে গোয়ালিয়র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রূপক। রূপক, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। কোন রকমের প্রতিদ্বন্দ্বিতায় আসলে প্রথম টি-20তে বাংলাদেশ গড়তেই পারলো না, অথচ ইন্ডিয়ার এই দলটা তুলনামূলক একেবারে ইয়াং একটা দল। অভিজ্ঞতার দিক থেকে বাংলাদেশ তাদের থেকে কোনো অংশে তো পিছিয়ে না, বরং এগিয়ে। তো সেই জায়গাটাতে একেবারে প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পারা, কি মনে হয় কি কারণ? এই যে প্রথম দিয়ে যাচ্ছি, যারা দেখছেন যে দর্শকরা যাচ্ছে, ভারতীয় দর্শকরা 14 বছর পর কিন্তু গোয়ালিয়রে আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে এবং এই 14 বছর পর তারা একটা ম্যাচ দেখার সুযোগ পেয়েছে। চাচ্ছিল যে আসলে কন্টিনিউ ক্রিকেট খেলতে পারবে বা রিপাবলিকের পাশাপাশি ভারত অনেক বেশিক্ষণ ব্যাটিং করতে পারবে। বড় বড় 6টা আকারে কিন্তু বাংলাদেশ কিন্তু সেই সুযোগটা দেয়নি। 11 ওভার 5 বলে খেলা শেষ হয়ে গেছে। বাংলাদেশের ব্যাটারদের কোনো পরিকল্পনা ছিল বলে মনে হয় না। শুরু থেকে যদি দেখেন, লিটন কুমার দাস প্রথম বলে 4 হাঁকালেন, তারপর কি খেলতে গেলেন আসলে মানে পাওয়ার প্লেতে এগ্রেসিভ থাকতে হবে, কিন্তু আসলে বল সিলেকশনটাও তো ইম্পর্টেন্ট, শট সিলেকশনটা ইম্পর্টেন্ট। একইভাবে যদি দেখেন তাওহিদ হৃদয় ইন্টেন্সিটি দেখেন, বাংলাদেশের টি-20তে আসলে বর্তমানে সেরা ব্যাটার তাকে ধরা হয়। অথচ তিনি একের পর এক ডট দিয়েছেন, তিনি বল লিড করেছেন। 5 ওভারে এরপর আবার দেখেছি যে 6 ওভারে পাওয়ার প্লেতে তিনি 6টা বল ডট দিয়েছেন। ম্যাক যাদব, যিনি কিনা ডেবুতেন, তার বলে আসলে গতি ভ্যারিয়েশনে খেলতে পারছে না। এরকম পরিকল্পনা ছিল না, মনে হচ্ছিল, ভয় পাচ্ছিল। সবকিছু মিলিয়ে আসলে বাংলাদেশ যে টি-20তে পিছিয়ে, বাংলাদেশ যে আসলে ওই 120-40 রান করা দল, সেটা কিন্তু দেশে বিদেশে নানা জায়গায় দেখে আপনি বিশ্বকাপ সফল করেছেন। আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজে একই অবস্থা দেখেছি। সেখানে বলেছে যে আসলে 360 স্লো সাইডে ছিল, সেই কারণে হয়তো রান কম হচ্ছে। এখানে তো আসলে ভারতীয় ব্যাটিং দেখে মনে হচ্ছে যে 3 উপরে
এবং আসলে অয়ডরিং ক্রিকেট যাকে বলে সেটা খেলতে পারেনি। রূপক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে বাংলাদেশ দলের যে অবস্থা এবং আপনি ওখানে যে ইন্টারনেট ব্যবহার করছেন সেটার অবস্থাও ঠিক আসলে একই রকম। না আমরা ছবিটা ঠিকমতো দেখতে পাচ্ছি, না আমরা আপনার কথা ঠিকমতো আসলে শুনতে পাচ্ছিলাম। সোচ্চার দেশের হকি অঙ্গনের মানুষ সার্চ কমিটির সদস্য ইমরোজ আহমেদকে নিয়ে মিথ্যা অপবাদ ও ষড়যন্ত্রের জন্য করেছে প্রতিবাদ। দেশের ক্রীড়াঙ্গনের যোগ্য এবং পরীক্ষিত মানুষরাই রয়েছে সার্চ কমিটিতে বলে মনে করেন সাবেক বর্তমান খেলোয়াড় সহ সংগঠকরা। অর্ণবাপী রিপোর্ট। বিন্দু থেকেই হয় সিন্ধু, সবাই এক হতে পেরেছে বলেই তো এই নতুন বাংলাদেশ। দেশ গড়ার পাশাপাশি ক্রীড়াঙ্গনকে নতুনভাবে সাজাতে যখন সার্চ কমিটি রাত দিন পরিশ্রম করছে, তখনই শুরু হয়েছে অপপ্রচার। খেলাধুলার জন্য নিবেদিত প্রাণ ইমরোজ আহমেদ, ন্যায়ের প্রশ্নে যিনি সবসময় সোচ্চার, আপোষহীন। তার নামে মিথ্যা অপবাদ মেনে নিতে পারেনি হকির অঙ্গনের মানুষেরা। তাদের উপস্থিতি কী ছিল আর আজকের উপস্থিতি জানিয়ে দিচ্ছে যে আমাদের দাবি কতটুকু যৌক্তিক। মেজর ইমরোজের বিরুদ্ধে তাদের যদি কোনো দাবি দাওয়া থাকতেই পারতো, তাহলে তারা এই দাবিটা আগে করতে পারতেন। কেন গত 2-3 দিন আগে তারা করলেন? এই অপপ্রচারের বিরুদ্ধে আমাদের একত্রিত হয়ে প্রতিবাদ করতে হবে, যাতে ক্রীড়াঙ্গন পাপমুক্ত এবং হকির উন্নয়নে সঠিক পদক্ষেপ নেওয়া হয়। ভালো বিহেভিয়ার কর্মকর্তা, সে ভালো হকি খেলতো এবং বাংলাদেশের অনেক বড় বড় টুর্নামেন্ট সে অর্গানাইজ করছে। লক্ষ্য যখন একটাই, খেলাধুলায় আসবে গতি, মাঠে ফিরবে হকি। রফিকুল ইসলাম কামাল ও মামুনুর রশিদের মতো হকির তারকারাও সেটাই চান। অন্যদিকে অপরাজনীতি, ব্যক্তিগত আক্রোশ থেকেই নাকি একটি পক্ষ হকিকে অচল করতে হয়েছেন ষড়যন্ত্রে লিপ্ত। বিতর্কিত মুষ্টিমেয় 7-8 জন লোকের জন্য আজকে হকি কলঙ্কিত। আমরা তাদের যে কাজটা করেছে তার ধিক্কার জানাই এবং তীব্র প্রতিবাদ জানাই। কূটনীতিটা তাদের ভিতরে কাজ করে এবং তারা এইগুলো কারণেই কিছু কিছু গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, যাদের সুনাম আছে, যাদের মর্যাদা আছে, তাদেরকে আমার মনে হয় যে ছোট করার জন্য, হেয় করার জন্য তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নিয়ে আসে, যেন তাদের স্বার্থটা তারা হাসিল করতে পারে। এখানে যারা এই কাজটা করেছে তারা খেলোয়াড়দের নাম ব্যবহার করেছে, যেখানে কোনো খেলোয়াড়ই ইনক্লুড ছিল না। কাজ করলে সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। তবে ব্যক্তিগত স্বার্থের কারণে মিথ্যা, বানোয়ার তথ্য আর অশোভন আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়। সার্চ কমিটির প্রতিটা সদস্য নিজ নিজ জায়গায় পরীক্ষিত। আমার কমিটির যারা আছে প্রত্যেকেই যোগ্য লোক। আর ইমরোজ ভাই সম্পর্কে বলবো, সে তো এই স্পোর্টসের থেকেই তার জন্ম। এখন হয়তো তার নামের সাথে মেজর ইমরোজ আসছে, কিন্তু মেজর হওয়ার আগে সে কিন্তু খেলোয়াড় ইমরোজ ছিল। তার মানে কি, সে খেলোয়াড় হিসাবে এখানে প্রতিষ্ঠিত ছিল এবং সেখান থেকেই আজকে কিন্তু যেখানে সে কাজ করতে আসছে সেটা কিন্তু ক্রীড়াঙ্গনেই আসছে, অন্য কোনো জায়গায় যায় নাই। তো আমি তো মনে করি যে মেজর ইমরোজকে সার্চ কমিটিতে রাখা যোগ্য ডিসিশন, সে একটা যোগ্য লোক। যোগ্যরা থাকবেন তাদের আসনে, কোনো অপশক্তির কাছে মানবেন না হার। সার্চ কমিটির সদস্য ইমরোজ আহমেদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এনএসসির ক্রীড়া পরিচালকের কাছে স্মারকলিপি দেন সাবেক বর্তমান হকি খেলোয়াড় ও সংগঠকরা। অর্ণবাপী, ৭১। বার্সেলোনায় ফিরছেন লিওনেল মেসি, তবে তিনি একা নন। মেসির সাথে ফিরছেন আরও অনেক কিংবদন্তি। 29 নভেম্বর বার্সেলোনার 125তম প্রতিষ্ঠাবার্ষিকী, আর এই বিশেষ দিনটাকে বিশেষভাবে উদযাপন করতেই বার্সা আমন্ত্রণ জানাচ্ছে ক্লাবের বর্তমান থেকে সাবেক ফুটবলারদের। কোহিনুর গনার রিপোর্ট। কোনো পূর্বাভাস ছাড়াই সেদিন বুকের ভেতর আছড়ে পড়েছিল সে প্রবল ঘূর্ণিঝড়টা। নিজেকে আটকাতে পারেননি লিও। অঝরে কেঁদেছিলেন, কাঁদিয়েছিলেন পুরো বিশ্বকে। যে ঘরটা কোনোদিন ছাড়তেই চাননি, নানা নিয়মের বেড়া জালে মেসিকেই হতে হয়েছিল ঘর ছাড়া। একটা কলমের খোঁচায় ভেঙে গিয়েছিল 21 বছরের লাল নীল সংসারটা। ফুটবল ক্যারিয়ারের শুরুটা যেখানে, সেখানেই থামতে চেয়েছিলেন এলামটেন। সেই সুযোগ কখনো কি পাবেন মেসি? চারিদিকে কত স্বপ্ন, মেসি কি আর কখনো ফিরবেন বার্সেলোনায়? অবশেষে আরও একবার মেসি ফিরছেন প্রিয় আঙিনায়। স্প্যানিশ গণমাধ্যমের খবর, লিও আসছেন তার ঘরে। তবে ফুটবলার হয়ে নন, এবারে লিও ফিরছেন অতিথির বেশে। আসছে মাসের 29 নভেম্বর বার্সার আইকনিক স্টেডিয়াম ন্যু ক্যাম্প পা রাখছে 125 বছরে। প্রিয় আঙিনার প্রিয় দিনটাতে উদযাপনের মাইল ফলক স্পর্শ করতে চায় ক্লাব কর্তৃপক্ষ। সেই লক্ষ্যেই আনুষ্ঠানিকভাবে মেসিকে আমন্ত্রণ পাঠাবে বার্সেলোনা। বার্সা ওয়াইড ওয়ার্ল্ডের মিগুয়েল রিগো তার এক প্রতিবেদনে বলছে, ক্লাব এরই মধ্যে উদযাপনের সব প্রস্তুতি শুরু করে দিয়েছে।
প্রাথমিকভাবে বিশেষ এই অনুষ্ঠানটি আইকনিক ন্যু ক্যাম্পে করার ইচ্ছে ছিল বার্সা কর্তৃপক্ষের। পুনর্নির্মাণ শেষ হওয়ার পর প্রথম ম্যাচের দিনই এই বিশেষ অনুষ্ঠানটি করার কথা ছিল, তবে নির্মাণ কাজ এখনও শেষ না হয় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ম্যানেজমেন্ট। এই অনুষ্ঠানে মেসি ছাড়াও আমন্ত্রণ জানানো হচ্ছে আরও অনেক কিংবদন্তি ফুটবলারদের। ক্লাবটির লক্ষ্য ক্লাব ইতিহাসের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মান জানানো, অনুষ্ঠানে তাদের অবদানকে স্মরণ করা। ব্যক্তিগত বা অন্য কোনো কারণে কেউ যদি উপস্থিত হতে না পারেন, সেক্ষেত্রে তাদের ভিডিও বার্তা প্রচার করা হবে অনুষ্ঠানের দিন। তবে জমকালো এই অনুষ্ঠানে মেসির উপস্থিত থাকা নিয়ে তৈরি হচ্ছে শঙ্কা, কারণ সেই সময়টায় ইন্টার মায়ামি থাকবে প্লে অফের লড়াই। এখন দেখা যাক বার্সায় মেসির ফেরা আদৌ সম্ভব হয় কিনা। কোহিনুর কণা, ৭১। আল নাসরের হয়ে টানা তৃতীয় ম্যাচে গোল পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো, আর এর মধ্য দিয়ে দলকে এনে দিলেন তৃতীয় জয়। অবশ্য শুধু নিজে না, গোল করিয়েছেন সাদিও মানেকে দিয়েও। পাশাপাশি পকেটে পুড়েছেন ৩৮ কোটি টাকা। কিন্তু সেটা কিভাবে, বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। পেনাল্টি থেকে শট, গোল আর সিউ, রোনালদোর জন্য এভাবেই বাড়ছে সৌদি প্রো লিগের ভিউ। ভাবা যায় আল নাসরে ২ মৌসুমে ১৮ পেনাল্টির ১৮টাই গোল, একটাও মিস নাই। সৌদি লিগে ক্রিস্টিয়ানোর সামনে সব কিপারই যেন অসহায়। আল আওয়াল স্টেডিয়ামে নিজেদের ষষ্ঠ ম্যাচে আল ওরুবার মুখোমুখি হয়েছিল আল নাসর, যারা কিনা সদ্য প্রমোশন পেয়ে লিগ খেলতে এসেছে। কিন্তু কে জানতো রোনালদো মানেরা তাদের নিয়ে এভাবে ছিনিমিনি খেলবে। ম্যাচের ১৭তম মিনিটেই ডি বক্সের ভেতর হ্যান্ডবল করে বসেন ওরুবা মিডফিল্ডার জিন মাইকেল সেরি। ব্যাস ১২ গজে বল পেয়ে যাওয়া রোনালদোকে আর কে ঠেকায়। জোরালো শটে গোল করে দলকে এনে দিলেন লিড, সাথে উঠে এলেন টপ স্কোরার লিস্টের ৩ নম্বরে। তবে এখানেই থেমে থাকেননি CR7। ১২ মিনিট বাদে আবারও পর্তুগিজ তারকা, তবে এবার নিজে নয়, গোল করালেন মানেকে দিয়ে। দ্বিতীয়ার্ধেও সাদিও মানের ডাবলসে আল নাসর মাঠ ছাড়ে ৩-০ গোলের জয়। শেষ ৩ ম্যাচের ৩টাতেই ফুল পয়েন্ট নিয়ে আল নাসর এখন লিগ টেবিলের ৩-এ। টপে থাকা আল হিলাল ৪ আর আল ইত্তিহাদ এগিয়ে মাত্র ১ পয়েন্টে। এই জয়ের পর দেরি করেননি রোনালদো, ঝটপট ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ে পকেটে পুরেছেন ৩৮ কোটি টাকা। ম্যাচে নিজের গোল সেলিব্রেশনের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, উই আর নট স্টপিং। অবশ্য থামতে না চাইলেও ইন্টারন্যাশনাল ব্রেকে পর্তুগাল ফিরতে হচ্ছে রোনালদোকে। ইউএফা নেশনস কাপে ১২ অক্টোবর পোল্যান্ড আর ১৫ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ আছে পর্তুগালের, যেখানে রোনালদো সেলেকাউদের স্পেয়ারহেড। পার্থ বণিক, ৭১। যে যাই বলুক, দিন শেষে টাকাই সব। কিলিয়ান এমবাপে যেন সেটা প্রমাণ করলেন আরও একবার। রিয়াল মাদ্রিদের হয়ে দিব্যি খেলছেন, কিন্তু নেশনস লিগে কঠিন সময় পার করতে থাকা ফ্রান্সের দলেই নেই তাদের অধিনায়ক এমবাপে। বিশ্ব ক্রীড়াঙ্গনের যখন এই হাল, তখন এক সাকিব আল হাসানি কেন জাতীয় দল থেকে ছুটি নিয়ে IPL খেলতে চাইলে তীব্র সমালোচনার মুখে পড়েন। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। লা লিগার ম্যাচ খেলার সময় কিলিয়ান এমবাপের ইনজুরিটা হলো থাইয়ের মাসলে। প্রাথমিকভাবে সেরে উঠতে ৩ সপ্তাহ লাগার কথা, তবে ফ্রেঞ্চ ফরওয়ার্ডের হিলিং পাওয়ার আর ১০ জনের তুলনায় সম্ভবত অনেকটা বেশি, তাই সময়ের চেয়ে দ্রুত গতিতে রিকভার করেন। তাই তো ওকে সাবস্টিটিউট হিসেবে হলেও মাঠে নামানোর সাহস করেছে রিয়াল মাদ্রিদ। তথ্যগুলো বিভিন্ন সময়ে গণমাধ্যমকে দিয়েছেন রিয়াল বস কার্লো আনচেলোতি। লা লিগায় শনিবার হোম ম্যাচেও দিব্যি খেলেছেন এমবাপে, যদিও নেমেছিলেন ৭১ মিনিটে রদ্রিগোর সাবস্টিটিউট হিসেবে। স্টপেজ টাইম বাদ দিলে মাঠে ছিলেন ঝাড়া ১৯ মিনিট। কেবল ১৯ মিনিট কেন, এমবাপের মতো গতিময় ফুটবলার ১৯ সেকেন্ডের মধ্যেই ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড়। অথচ সেই তাকেই নেশনস লিগে ফরাসিদের স্কোয়াডেই রাখেননি তাদের হেড কোচ দিদিয়ের দেশম। ব্যাখ্যা হিসেবে ইনজুরিকে সামনে এনেছেন, বলেছেন তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না। অথচ সেই ঝুঁকি প্রতি উইকেন্ডেই নিচ্ছে রিয়াল, মাঠে নামাচ্ছে এমবাপেকে।
অথচ নেশনস লিগে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের অবস্থা দেখুন। বেলজিয়ামের বিপক্ষে জয়ে ফেরার আগে ইতালির কাছে হেরেছে তারা। সব কম্পিটিশন মিলিয়ে শেষ 5 ম্যাচের মাত্র 2টোয় জয়ের দেখা পেয়েছে। এই যখন হাল, তখন এমবাপে নিজ দেশের হয়ে নয়, খেলছেন কেবল রিয়াল মাদ্রিদের জার্সিতে। এ মাসেই নেশনস লিগের ম্যাচে ইসরায়েল আর বেলজিয়ামের বিপক্ষে যখন কঠিন পরীক্ষা দিতে নামবে ফরাসিরা, সেই ইন্টারন্যাশনাল ব্রেকে তাদের ক্যাপ্টেন এমবাপে ছুটি কাটাবেন মাদ্রিদে। ব্যাপারটা জেনে অনেকের চোখ কপালে উঠতে পারে, কিন্তু আধুনিক জামানায় টাকাটাই তো আসল। রিয়াল মাদ্রিদই তো এমবাপের আয়ের মূল উৎস। তাই ইনজুরির খানিকটা ঝুঁকি থাকলেও মাঠে নামতে হয়, তবে দেশের হয়ে না খেললেও চলে, কারণ সেটার সাথে ব্যবসায়িক যোগসাজশ তুলনামূলক কম। এই ইস্যুতে ফরাসি ফরওয়ার্ড কিংবা ফ্রেঞ্চ ফুটবলের ম্যানেজমেন্টের তেমন সমালোচনা চোখে পড়েনি। সেই ইউরোপ থেকে এবারে একটু বাংলাদেশে আসা যাক। মজার ব্যাপার, অনেকটা একই পলিসিতে চলতে চেয়েছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। জাতীয় দলের হয়ে না খেলে চলে গেলেন আইপিএলে। তাতেই তার দেশপ্রেম, এথিক্স থেকে শুরু করে আরও নানা দিক নিয়ে শুরু হয় সমালোচনা, যা এখনও চলমান। অথচ বাস্তবতা হলো, পুঁজিবাদী অর্থনীতির এই জামানায় যেদিকে প্রফিট বেশি, বানের জলের মতো সেদিকেই ছুটবে সবাই। এমবাপে থেকে শুরু করে সাকিব আল হাসান, কেউই এই সিস্টেমের বাইরে নয়। খালিদ জামিল, ৭১। ফুটবল সাম্রাজ্যের সম্রাট শুধুই ভিনিসিয়াস জুনিয়র। মাদ্রিদে এই রাত ছিল সেই তোপধ্বনিরই রাত। লা লিগায় ভিয়ারিয়ালকে ২-০ হারিয়েছে রিয়াল মাদ্রিদ। যে 2 গোল হয়েছে, দুটোই ছিল দেখার মতো। লা লিগায় পয়েন্ট টেবিলের বিচারে গুরুত্বপূর্ণ ম্যাচের গল্প মাহদি হাসানের কাছে। সম্রাটদের সময়ে রাজকীয় আগমনের আগে যেমন শোনা যেত তোপধ্বনি, ফুটবল সাম্রাজ্যের সম্রাট যারা নিবিড়ভাবে শাসন করবে নতুন ভবিষ্যৎ, তাদের ক্যারিয়ারও থাকতে হয় কিছু সিগনেচার ফুটবলীয় তোপধ্বনি। তেমনই ভিনিসিয়াস জুনিয়র কেন একটা 16 বছর বয়সী টিনেজারের জন্য রিয়াল মাদ্রিদ খরচ করেছিল 450 কোটি টাকা। সেই ভাবনার প্লেনে আরও একটা দুরন্ত ল্যান্ডিং। টেকনিকের জায়গা থেকে অনিন্দ ভ্যালভার্দের কাছ থেকে বলটা রিসিভ করার পর টাচ 1, টাচ 2, 3 নম্বরটা বুম। বক্সের বাইরে থেকে এরকম একটা আচমকা শট নেবেন, মোমেন্টটাতে যতটা চমকপ্রদ, তার চাইতে বেশি ডিরেকশন কোথায় হবে, দ্রুত সেই ভাবনা করার জায়গাটা সচরাচর গোলকিপারের চাইতে দূরে, মানে ফার পোস্টে শট করতে চাইবে যে কেউ। শট স্টপার নিজেও হয়তো ভাবেননি ভিনিসিয়াস মারবেন নিয়ার পোস্টেই। গেম প্লে করেন পুরো মাঠ জুড়ে, ডিফেন্সিভ, সেন্ট্রাল, অ্যাটাকিং মিডফিল্ড সবখানেই সমান। টানা 2 ম্যাচে দেখা হয়নি জয়ের মুখ। খানিকটা চাপে ছিল রিয়াল। যে কোনো ক্রাইসিসে পাওয়া যায় যাকে, সেই ছিল ভিয়ারিয়ালের বিপক্ষে প্রথম গোলের মাথা। 2-0 জেতা ম্যাচের প্রথমটাও চোখের শান্তি উরুগুয়ের ফেডেরিক ভ্যালভার্দে। মাদ্রিদে 9টা থেকে 11টার ধ্রুপদিয়ানায় ভরা লা লিগার এই রাতে চেষ্টা হয়েছে কুৎসিতে। ক্লাব লেজেন্ড দানি কারভাহাল দীর্ঘ সময়ের জন্য কি চলে গেলেন মাঠের বাইরে? ফুটবলাররা শিল্পী, শ্রমিক নয়। কবে বোধোদয় হবে খেলাটার মাথাদের, যাদের ম্যাচ বাড়ানোর নীতিতে ইউরোপিয়ান ফুটবলের মানচিত্রে তৈরি হচ্ছে চোটের সমুদ্র। মাহদি হাসান, ৭১। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। ৭১ সাথে থাকুন।